জি স্যার। কারণ নাম চেঞ্জ করার দরকার থাকলে করে নিও, নাহলে পরে। স্যার ওইটা এক্সট্রা অ্যাকাউন্ট দিয়ে ঢোকা, জাস্ট হচ্ছে রেকর্ড করার জন্য। আচ্ছা সমস্যা নাই, তোমার না। আচ্ছা ধরো আমরা তো বেসিক কিছু গ্রাফ আমাদের জানা আছে। ধরো আমি তোমাকে যদি বলি এক্স স্কয়ার বা এক্স কিউব, এটা আমাদের মোটামুটি জানা আছে কনফার্ম কিরকম গ্রাফ হয়। তো এটার সাথে যদি চেঞ্জ গুলা হইলে আসলে কি কি ধরনের চেঞ্জ হতে পারে, যে আমাদের হচ্ছে যে ফাংশন আছে সেই ফাংশনের সাথে কিছু যোগ করতে পারি, অথবা যে ফাংশনের ভেরিয়েবলটা আছে ওইটাই চেঞ্জ করে ফেলতে পারি। কিরকম, যে আমার ধরো আছে এই জায়গায় যে এফ অফ এক্স সমান হচ্ছে আমি বললাম এক্স কিউব। তো এই জায়গায় ফাংশনটাকে যদি চেঞ্জ করি বা ফাংশনের সাথে, একটা হতে পারে ফাংশনের সাথে কিছু অ্যাড করা বা যোগ করা। তো তুমি এখানে এটার হয়তো চেঞ্জ করে এরকম করতে পারে যে ফাংশনের সাথে কিছু যোগ করলাম, অথবা এই একটা চেঞ্জ, অথবা বিয়োগ করতে পারো, এক ধরনের চেঞ্জ। অথবা তুমি চাইলে যে ফাংশনটা ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটাই চেঞ্জ করতে পারো, এরকমও আসতে পারে যে এক্স মাইনাস টু তখন হয়ে যাবে কি এক্স মাইনাস টু হোল কিউবড। তো তোমার জিনিসটা হচ্ছে, তো তখন আমি আসলে কিভাবে রিয়েক্ট করব, যে আমাদের যখন ওটা অলরেডি জানো তোমরা, এই মেবি তোমাদের এডমিশন টেস্ট বা এরকম কিছুতে, যে যখন +3 হয় তখন গ্রাফটা কিরকম হওয়া উচিত, বা হচ্ছে আমরা যখন ভেরিয়েবলটা চেঞ্জ করি তখন কি ধরনের হওয়া উচিত। তো এই ইফেক্টটা, এই যেরকম যখন ভেরিয়েবল চেঞ্জ করা বা ফাংশনের সাথে হচ্ছে আমরা কোনো কিছু এড সাবট্রাক্ট করা, মাল্টিপ্লিকেশন না এড অথবা সাবট্রাক্ট করা, তখন যে ইফেক্টটা হয় এটাকে আমরা বলছি যে ট্রান্সলেশন। ট্রান্সলেট করা মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো ওই ট্রান্সলেশনটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখবো। প্রথম সোজা জিনিস শুরু করি এখানে। এটা যে কোনো ফাংশনের জন্য, লেটস সে e টু দি পাওয়ার x আছে, ওইখানে যে ইফেক্ট হবে তোমার, একটা ফাংশন যদি y ইকুয়াল টু x স্কয়ার থাকে ওইখানেও সেম ইফেক্টই হবে। সো এই জন্য জেনারেল ওয়েতে মাথায় মনে রাখার চেষ্টা করবো। প্রথম ধরো যে আমাদের, আমরা ফার্স্টে বললাম যে ফাংশনের সাথে কিছু এড করা। তো এটা কি কার গ্রাফ এটা? y ইকুয়াল এক্স টু এক্স স্কোয়ার। স্কোয়ারের। x স্কয়ারের। এখন y আমি ইকুয়াল টু বললাম, আমি তোমাকে বললাম যে ইকুয়াল টু x স্যার, স্কয়ার। এটা কোন টপিক শুরু করা হয়েছে স্যার, একটু যদি বলতেন। টপিকটা হচ্ছে আমি তোমাদেরকে পরে এরিয়া করাইছিলাম আমাদের ছুটিতে, মনে আছে কিনা, যে ওই ছুটি বলতে যে ট্রায়াল পিরিয়ডে, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তারপর হচ্ছে যে বিটুইন কার্ভ এরিয়া, তারপর আরেকটা অংশ ছিল হচ্ছে পোলার কার্ভ, কার্ভের এরিয়া বের করা। তো তোমার যখন কার্ভের এরিয়া বের করতে বলছিলাম তখন আমার যতদূর মনে আছে এক দুজন বলছিল যে গ্রাফিং নিয়ে হচ্ছে কোনো আইডিয়া নেই, বাট আমি ওখানে দেখাইছিলাম যে গ্রাফিং ছাড়া যদি তুমি করতে যাও তখন ভুল হওয়ার চান্স বেশি থাকে। তো এখন যদি ওই সেন্সটা না থাকে, ধরো আমি, স্যার ভলিউম আমাদের সিলেবাসে আছে না স্যার, ইন্টিগ্রেশন দিয়ে ভলিউম বের করে যে। হ্যাঁ হ্যাঁ ভলিউম আছে, সারফেস এরিয়া আছে। তারপর জি তো স্যার। ওগুলাতে যখন যাবো তোমার যদি আগে স্কেচিংটা না থাকে, তো আমি বুঝবো কিভাবে, তুমি বুঝবা কিভাবে কোন জায়গা থেকে কোনটা কি করতে হবে। এই জন্য হচ্ছে এই যে স্কেচিং এর যে ব্যাপারটা ছিল, কারণ আমি একটু পরে হচ্ছে আবার ওইটা শুরু করবো, যে আমাদের যে এই, যেটা আমরা ট্রায়াল পিরিয়ডে শেষ করছিলাম, শেষ না মানে একটা অংশ পড়াইছিলাম, ওই আবার এরিয়াতে যাবো। আর এরিয়াতে গেলে আবার হচ্ছে আমি বিভিন্ন গ্রাফ আঁকবো বা স্কেচ করার সময় করবো। কারণ তখন তুমি না জানো তখন এগুলো মাথার উপর দিয়ে যাবে। এই জন্য হচ্ছে ওই গ্রাফিংটা আবার একটু ক্লিয়ার করে নিচ্ছে, বুঝা গেছে? এটা মেইনলি হচ্ছে আমাদের এরিয়াতে এরিয়া ফাইন্ডিং এ লাগবে, এটা হচ্ছে কাজ। আর এটা তোমার হেল্প করবে, হয়তো তোমার এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অনেকখানি হেল্প করবে, যদি এটা আমার পার্ট না, বাট আমার লাগবে শুধুমাত্র এই যে এরিয়া বা ভলিউম এগুলো বের করার ক্ষেত্রে। স্যার একটু আউট কোশ্চেন স্যার, এই যে স্যার আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য যদি কোনো বই সাজেস্ট করতেন স্যার। স্যার এটা আচ্ছা নিচ্ছেটা কে, সেটা বলো আগে, মানে নিচ্ছেন কে, কোন মালিক স্যার? স্যার। দুইটা কাজ করবো। এটা হচ্ছে এই যে দাস মুখার্জির বই আছে না, কিছু জায়গা থেকে প্রবলেম সলভ করবা, প্রবলেম সলিউশনের জন্য এটা প্রথম কাজ করবা, এটার থেকে প্রবলেম সলভ করবা। একটা বই ফলো করতে হবে, সবগুলা পারবা না, একটা বই। আর যদি মতিন স্যারের কথা চিন্তা করো তখন ভুল টুল থাকতে পারে, তো এমনি বিসি দাসটা আগে ফলো করো ডিরেক্ট, মানে ওখান থেকে। আর হচ্ছে এখন থেকে আমারটার ক্ষেত্রে সেম কথা, তুমি যে কোনো একটা বই আগে কমপ্লিটলি করো,
আর হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। এখানে মডারেশন অনেক হবে, প্রশ্নের ক্ষেত্রে মডারেশন অনেক হয়। তো তুমি হচ্ছে এই লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেন গুলো, এগুলো তো বুয়েট লাইব্রেরিতে গেলেই পাচ্ছ, তাই না? তুমি ডিফারেন্সিয়ালের অঙ্কগুলো ওখান থেকে করো, করে হচ্ছে তুমি প্রশ্নটা স্যার দেখো তুমি মিনতিতে যেগুলো। যাইতে পারতেছে না স্যার, বুয়েট লাইব্রেরি স্যার অনেক দূরের কথা স্যার। ওই বুয়েট লাইব্রেরি ওখানে না, অনলাইনে। ওয়েবসাইটে আছে তো কুয়েট লাইব্রেরি। বুয়েট লাইব্রেরি কোয়েশ্চেন লিখবা, দেখবা যে ওখানে তোমার যত প্রশ্ন আছে তোমার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠাকাল থেকে সব কোয়েশ্চেন আছে ওখানে, জি স্যার। বুঝছো? ওটা দেখবা, তুমি আগে চ্যাপ্টার প্র্যাকটিস করো, করে ওখানে অঙ্কগুলো মিলানো ট্রাই করো, তাহলে তোমার প্রিপারেশনটা একবারে ফাইনাল পর্যন্ত। বিসি দাস স্যার ইনসাইডে জোর দেয় না স্যার, মানে থিওরি না, খুবই কম স্যার, অঙ্কগুলো দেওয়া। ইনসাইটে আমি তো দেখো, আমি কিন্তু তোমাদের একবারও বলি নাই যে হচ্ছে ওগুলার জন্য তুমি ইনসাইটের জন্য ওইসব বই করে লাভ নেই। ইনসাইটের জন্য লেকচারটা শোনো ভালো মতো, আরেকটা হচ্ছে তুমি যে এন্টনের বইটা যদি সময় পাও তাহলে এন্টনের বইটা একটু ঘাটাঘাটি করো, তাহলে হচ্ছে তোমার ওখানে একবারে কনসেপ্ট মানে 100% ক্লিয়ার থাকবে। তারপরে হচ্ছে তুমি ওই ভালো বইগুলো। নাই স্যার ডিফারেনশিয়াল হ্যাঁ, ইকুয়েশন, ভালো ইকুয়েশন নাই স্যার ভালোভাবে অ্যান্টনের বই স্যার। কি বলো? আমি তো পড়াচ্ছি, আমিও তো পড়াই ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি তো ওই বেসিস সিএসসি তে পড়াই। ওদের তো ভাবেই হচ্ছে এখান থেকে ওটাতেই সবচেয়ে ভালো বেসিক দেয়া আছে, আমি জানি না সেটাও তো ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। ওটাতে আছে আরো বই আছে ক্রেজি, তারপর ওদের বই আছে, কিন্তু তোমার 4-5টা বলে লাভ নেই, তুমি ওটা ফলো করলেই চলবে। ডিফারেন্সিয়াল ওখানে অনেক ভালো মতো দেয়া আছে যেগুলো পড়ানো হয়। আমি তোমাদের সিলেবাস তো কম, সিএসসির চেয়ে কম, তো সেটা হিসেবে তো ওখানে আরো ভালো মতো কভার করার কথা। তো সমস্যা নাই, তুমি হচ্ছে যে স্যার যেভাবে পড়াচ্ছেন পড়ান, তুমি হচ্ছে যে এই ট্রিক্সটা একটু ফলো করবা। আগে হচ্ছে তুমি এই যে প্রবলেম এখান থেকে সলভ করবা, করে কোশ্চেন গুলো দেখবা, বের করবা, পরে হচ্ছে প্র্যাকটিস গুলো করবা। যে ওখান থেকে এটা না, গ্রুপ করে ফেলবা, 4-5 জন মিলে ওই প্রশ্নগুলো এক দুইটা সলভ করে ফেলবা, কাজ শেষ, ফাইনালের জন্য একবারে রেডি। ঠিক আছে? জি স্যার। আমারটা ক্ষেত্রেও সেম কাজ করো, সমস্যা নেই। আমারটা ক্ষেত্রে যেকোনো একটা বই থেকে করো, আগে হাজরা যদি করো তাহলে হাজরা থেকে করো, তারপরে হচ্ছে প্রশ্ন নিয়ে একটু ডিল করো, যে প্রশ্নগুলো পারতে থাকে প্র্যাকটিসের জন্য। বাট লেকচার যদি হচ্ছে আনক্লিয়ার থাকে, কনসেপ্টের সমস্যা হয়, সে কোনো সময় কল দিবা, বা হচ্ছে এই এদের কাছে নাম্বার টাম্বার দেওয়া আছে, প্রবলেম হলে করবা। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, কারণ এখানে অনেকগুলো জিনিস কভার করতে হবে আজকে। মানে গ্রাফেরটা আমার না, আমি একটা ক্লাস এক্সট্রা এখান থেকে যাবে আমার, যে এক্স স্কোয়ার প্লাস 2 এটা হলে ইম্প্যাক্টটা কি হবে। তো তার মানে এখানে নর্মাল সেন্সে কি বোঝা যায়, এই গ্রাফটা কি মানে ইম্প্যাক্টটা কি হওয়া উচিত, পুরা গ্রাফের সাথে কি হবে, প্রতিবার দুইটা ভ্যালু এড হচ্ছে না? আগে যে গ্রাফটা ছিল এটার সাথে পুরা গ্রাফের সাথে কি হয়েছে, আমার 2 এড হয়ে যাচ্ছে। তো 2 এড হইলে তখন করতে হয় কি, এখানে যে ভ্যালুটা যেখানে আছে, যে পুরা গ্রাফটাকে জাস্ট দুইটা ঘর উপরে তুলে দিতে হবে। এখানে যেটা এরকম ছিল, এবার করতে হবে কি, এই গ্রাফটা জাস্ট মনে করো এই এক ঘর ছিল, একটা দুইটা, জাস্ট সিম্পলি সেম এক্সাক্ট সেম গ্রাফ, জাস্ট দুইটা উপরে উঠবে। এটা হচ্ছে যদি +2 হয়, আমার মনে হয় অনেক কিছু জানো এখান থেকে তোমরা। তারপরে যদি হচ্ছে তোমার এক্স স্কোয়ার -2 হয়, তখন ইম্প্যাক্টটা কি হবে? -2 হইলে যে পুরা গ্রাফ ছিল তার মানে প্রত্যেকটা ভ্যালু আমার দুইটা কমতে থাকবে, সো আমার ওই এক্সাক্ট সেম গ্রাফটা ডাউনওয়ার্ডে 2 চলে আসবে। তো তার মানে হচ্ছে আমি যখন ফাংশনটার সাথে পুরো ফাংশনের সাথে কিছু এড করব কিংবা সাবট্রাক্ট করব, সেটা আইদার উপরে যাবে অথবা নিচের দিকে যাবে। যদি হচ্ছে প্লাস কিছু অ্যাড করা হয় তার মানে উপরে যাচ্ছে, যদি নেগেটিভ কিছু অ্যাড করা হয় তখন হচ্ছে সেটা নিচের দিকে, এক্সাক্ট সেম গ্রাফ জাস্ট নিচের দিকে নামবে। আবার যদি এখন বলা হয় যে, এটা আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার বলতে গেলে মাথায় রাখতে হবে যে কথাগুলো বলা হচ্ছে, যে ধরো এবার আমি যদি ইম্প্যাক্টটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, কিরকম, যে আমার গ্রাফটা এবার হচ্ছে এক্স -2 হোল স্কোয়ার। আমি যেটা জানি সেটা ইউজ করতে হবে। এটাকে ইউজ করতে গেলে এবার এক্স স্কোয়ারের জায়গায় এক্স নাই, এক্সটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এক্স -2। তো তখন এটা সোজা আমরা বলি, এটা মনে রাখার সিস্টেম, যে যদি এক্স -2 হয় তাহলে এটা সমান 0 চিন্তা করবো, তাহলে এক্স এর ভ্যালু কত আসে, ভিতরের অংশটা জাস্ট কি আসে রে? 4। আর ডান দিকে 2 ঘর শিফট করবে স্যার গ্রাফ। হ্যাঁ ওইটাই তো, মানে ধরো যদি কনফিউজ লাগে যে কোন দিকে যাবা, তো এটা সমান যে ভিতরের অংশটা, উপরের অংশ না, যে ভিতরের অংশটা সমান 0 চিন্তা করো, তাহলে এক্স এর ভ্যালু কত হয়, +2। তখন এই শুধুমাত্র গ্রাফটাকে, এই যে গ্রাফটা 1 2 এক্সাক্ট সেম গ্রাফ জাস্ট এই দিকে চলে আসবে, জাস্ট দুইটা করে দিক চলে আসবে, সেম গ্রাফটাই 2 ঘর
ডান দিকে যাবে যদি এক্স মাইনাস টু অথবা এক্স মাইনাস সি ফরম্যাটে কিছু চেঞ্জ হয়ে যায়। অথবা যদি আমি বলি এটাতে যদি এবার প্লাস হইতো, তখন আগের মতোই তুমি লজিক্যালি চিন্তা করো যে তুমি আর তখন কোন দিকে যাবা? প্লাস টু হইলে বাম দিকে, বাম দিকে। নেগেটিভ দিকে যাবে, বাম দিকে মাইনাস টু হবে, এক্স্যাক্টলি নেগেটিভ থাকে তো। হ্যাঁ হ্যাঁ, এটা যাবে। অনেক কিছু জানো এখানে, জাস্ট আবার একটু রিমাইন্ড করা এখানে। তো এইটুকু যেহেতু জানো, এই তাহলে এই যে ট্রান্সলেশনের টেবিলটা আমাদের শেষ হয়ে যায়। তো ট্রান্সলেশনে হচ্ছে, আমি যদি বলি এখন একটা গ্রাফ আঁকতে, এক্স মাইনাস টু হোল কিউব প্লাস 4, এই গ্রাফটা কিভাবে আঁকবো? স্যার প্রথম বাম দিকে ওয়াই অক্ষের দিকে স্যার কোন নিচের দিকে গ্রাফটা বেসিক? কোন গ্রাফ বেসিক? কোনটা বেসিক গ্রাফ? কোনটা এক্স কিউবের গ্রাফ। গ্রাফ এটা হচ্ছে বেসিক। এই যে এটা হচ্ছে আমাদের বেসিক। তো প্রথম কাজ কি? এক্স মাইনাস টু, সেটা কতটুক যাবে? এই প্রথম এই গ্রাফটা ডান দিকে 2 ঘর চলে যাবে। হ্যাঁ, তারপর নিচের দিকে যাবে। এই যে গেল ডান দিকে 2 ঘর, তারপর হচ্ছে কি প্লাস 4। হ্যাঁ, তাহলে এই গ্রাফটাকে এক্স্যাক্টলি 1 2 3 4 4 ঘর উপরে তুলে দিবা। জাস্ট বুঝাইতে পারছি? সেম গ্রাফটাকে 1 2 3 4 ওই যে এইখানে যেরকম আছে জাস্ট ওইখান থেকে টাইনে নামাই দিবা। এটাকে তখন যে এক্স মাইনাস টু হোল কিউব প্লাস 4 এর গ্রাফটা হবে। আমাদের কিন্তু এখানে 100% একিউরেট গ্রাফ এরকম না, একটা স্কেচ চাচ্ছি যে স্কেচটা কি কি ইমপ্যাক্ট হয়েছে তুমি দেখাইতে পারতেছো কিনা, এটা আঁকা। ওই তাহলে এই দুইটা ইমপ্যাক্ট অ্যানালাইজ করে তখন তুমি গ্রাফটা আঁকবা, যদি হচ্ছে ফাংশনের সাথে কিছু অ্যাড করা হয় কিংবা সাবট্রাক্ট করা হয়, অথবা যদি হচ্ছে ভেরিয়েবলটা চেঞ্জ করে কিছু অ্যাড অথবা সাবট্রাক্ট করা হয়। এটা গেল একটা টেবিল। আমার মনে হয় এটা নিয়ে নিচে দিয়ে কিছু জিনিস আছে, দেখো তুমি এখানে স্কেচ করানো আছে। আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটা পরে স্যার এই গ্রাফগুলো কি হাওয়ার্ড ডেনফোর্ড বই আছে? হ্যাঁ, এগুলো একটু আমি কই থেকে নিছি, যেটা আমি তো লেকচার কালকে তোমাদের এটা তো পড়ানোর কথা না, এই জন্য হচ্ছে আমি একটু একটা ইসের জন্য বোঝানোর জন্য জাস্ট বই থেকেই নিয়ে নিছি। এটা কোন চ্যাপ্টারে পাবো এই গ্রাফের ইগুলো? আরে প্রথম 2 চ্যাপ্টারের মধ্যেই দেখবা, প্রথম চ্যাপ্টারের পরে এই রিফ্লেকশনের এগুলো ওখানে দেখবা, ওখানে প্র্যাকটিসও আছে, ইয়া আছে। তবে এটা বলে দেই যে ডিফারেনশিয়ালের জন্য এই অ্যান্টনের চেয়ে বেস্ট কিছু নাই, যদি পরে পড়তে পারো আর কি। আমি এটাই মেইনলি হচ্ছে ফলো করি অ্যান্টনের। এটা দেখো, এবার হচ্ছে রিফ্লেকশন কথাটা। আমরা একটু আগে দেখলাম কি ভেরিয়েবলটাকে আমরা কিছু অ্যাড করতেছি, সাবট্রাক্ট করতেছি, বাট ভেরিয়েবলটার সাথে যদি হচ্ছে নেগেটিভ হয়ে যায় কিংবা পুরো ফাংশনটা নেগেটিভ হয়ে যায়, তখন ইমপ্যাক্টটা কিরকম হয় সেটা একটু দেখি। লেটস সে আমি তোমাকে বললাম যে এখানে এক্সপোনেনশিয়াল এক্স এর গ্রাফ কিরকম, এটা না রে? এক্সপোনেনশিয়াল এক্স এর গ্রাফ, তাই তো? একটা ফাংশন, এখন জি হচ্ছে স্যার, পুরো ফাংশনের সাথে আমি মাইনাস দিয়ে দিই, তখন গ্রাফটা কি হবে? মানে হচ্ছে এটা পুরো ফাংশনের সাথে মাইনাস, পুরো ফাংশনের সাথে মাইনাস গুণ করতেছে, তার মানে প্রতিটা পজিটিভ ভ্যালু তখন কি হবে? নেগেটিভ হয়ে যাবে। মিরর। মিরর। এই রিফ্লেকশন বা এটাকে তুমি আয়নারে যদি হচ্ছে কোন এক্সিস এর উপর রাখলে মনে হচ্ছে যে এরকম আসবে? স্যার এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন। হ্যাঁ, তো এটা বলছে যে আমরা যদি পুরো ফাংশনটাকে এক্স এর ফাংশনের আগে যদি নেগেটিভ দেই, তখন বলে যে রিফ্লেক্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস। মানে ওই তুমি ওই যে এক্স অ্যাক্সিস আয়না রাখবা, তাইলে যেটা হবে ওই গ্রাফটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি এটা না হয়ে আমি ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলতাম, আমি তো পুরো ফাংশনের আগে দিছি, ভেরিয়েবলটা বলতে বোঝাচ্ছি লেটস সে আমার সিচুয়েশনটা এরকম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি যদি ভেরিয়েবলের আগে মাইনাস দিই, তখন কি স্যার লনের গ্রাফের মিরর হবে না? লনের গ্রাফের হিসাব করতে হবে এটা, লনের গ্রাফের কোনো মিরর নেই। এই যে আমি তোমার দেখাই এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা চিন্তা করো,
তোমার যে e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ। তো তার মানে আমি একটা জিনিস চিন্তা করতো যে পজিটিভ ভ্যালুগুলো যেটা ছিল, এই যে পজিটিভের জন্য এই দিকটা জেনারেট করতেছে, তাই তো? যে e টু দি পাওয়ার x এর যে গ্রাফটা, এটা মেইনলি কি e টু দি পাওয়ার x। তো এদিকে ভ্যালু জেনারেট করতেছে কার জন্য? এখানে পজিটিভ ভ্যালুগুলোর জন্য না? কি রে, কথা বলতে হবে, তাহলে হচ্ছে সুবিধা হবে। ইয়েস স্যার, পজিটিভ এর জন্য। পজিটিভ। তো তোমার এই যে এখানে স্বাভাবিকভাবে চিন্তা করো, এইসব পজিটিভ ভ্যালু তাহলে x এর মান কোন জায়গাতে জেনারেট করবে এটার ক্ষেত্রে? x এর মান কোন দিকে গেলে? x এর মানটা কি নেগেটিভ হইলে পরে Negative। পজিটিভ ভ্যালুটা জেনারেট করবে। তো তখন দেখা যাবে বাম দিক থেকে স্যার। এই যে এই গ্রাফটা তখন এইদিকে আসবে। কারণ তুমি যখন পজিটিভ নিও তখন কি হবে, ধরো ই টু দি পাওয়ার মাইনাস, যখন 1 নিবা x এর ভ্যালু 1, তখন কি হবে ই টু দি পাওয়ার মাইনাস 1 আসবে। স্যার এইখানে কি তাহলে y অ্যাক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হয়েছে? এক্স্যাক্টলি। মানে এটা বুঝতে পারতেছো কিনা আগে বলো, কারণ এইগুলা হচ্ছে তখন পরীক্ষার হলে তো এত হচ্ছে তুমি অ্যানালাইসিস করার সুযোগ পাবে, দেখে চট করে বুঝতে হবে এটাকে দিক সরাইতে হবে, এটাকে ডান দিকে নিতে হবে, এটাকে হচ্ছে তোমার রিফ্লেক্ট করতে হবে। স্যার বলো। তাহলে তো স্যার এভাবে বলা যায় যে আমরা যদি স্যার মানে y = fx একটা ফাংশন লিখি, তাহলে হচ্ছে যদি আমরা x এর জায়গায় যদি -x লিখি, তাহলে ফাংশনটা হয়ে যাচ্ছে y অ্যাক্সিস এর জাস্ট মিরর, মানে মিরর। এক্স্যাক্টলি। আর হচ্ছে y এর জায়গায় যদি আমি -y বসাচ্ছি, তাহলে ওটা x অ্যাক্সিস এর সাপেক্ষে হচ্ছে মিরর হয়ে যাচ্ছে। এই যে এটাই, এই কথাটাই তো ফাইনাল কনক্লুশন বলা আছে, যেটা বক্সে লেখা আছে। আমি জাস্ট এই যে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তো কারণ আমাদের তো হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমি জিওমেট্রিক্যালি ব্যাপারগুলো মাথায় থাকে ভালো, এইজন্য এই থিওরিটিক্যালের চেয়ে আমি ওইগুলো নিয়ে কথা বলছি। আর এটা তো হচ্ছে শর্টলি বুঝাইতে হবে, এই কারণে হচ্ছে আরো ডিটেইলসে যাচ্ছি না। বুঝা গেছে? জি স্যার। এই পার্টটা যদি হয় তাহলে আমরা দেখি লাস্টে কম্বাইন্ড সব ফাংশনের ক্ষেত্রে এই কন্ডিশন ফিল আপ করতে সব এইগুলা জেনারেল। আমি যতগুলো ফাংশনের যে কথা বলতেছি এগুলো যে কোনো জেনারেল ফাংশন, ln x ln y fx cos x যাই হোক, সবগুলোর জন্য সত্য। আচ্ছা, এবার হচ্ছে দেখো যে আমরা এখন কি করছি, মাল্টিপ্লিকেশনটা দেখা গেছে যে আমরা ওই মাইনাস দিয়ে করছি বা হচ্ছে এই অন্যান্য কিছু দিয়ে করছি। এবার ধরো যদি কোনো ফাংশনের সামনে হচ্ছে কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করা হয়, এখন কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই বলতে আমরা যেরকম আগে মাইনাস দ্বারা গুণ করছি না রে, যে ফাংশনের আগে পুরোটার আগে মাইনাস। এখন যদি এই জায়গায় মাইনাস না হয়ে আমি বললাম যে fx সমান ধরো এখন sin x cos x দিয়ে, আমার মনে বোর্ডে গেলে সবচেয়ে সুবিধা হবে। ওয়েট, এখানে আসলে বোর্ড থেকে বুঝাই। আমরা টেবিলটা পরে দেখি, তার আগে এখান থেকে দেখি। cos x এর গ্রাফ, cos x না দিয়ে sin দিই, আবার সাইনটা দিলে আরো সুবিধা হবে। sin x এর গ্রাফ তো আমাদের মোটামুটি সবারই জানা, মানে আমি জাস্ট একটা পোরশন যদি নেই, এটা কত থেকে কত পর্যন্ত হচ্ছে, 0 থেকে 0 to π। হ্যাঁ, এবার আমার সাথে জাস্ট একটু জিনিস চিন্তা করো, আমি যদি হচ্ছে এটার আগে আমি 2 sin x দেই, তখন কি হবে? অ্যামপ্লিটিউড 2 বেড়ে যাবে, যে আমার যে নরমাল যে ভ্যালুগুলো ছিল সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, রাইট? ওকে, দ্বিগুণ যদি হয়ে যায় তখন আসলে ইমপ্যাক্টটা কি হয় দেখি আমরা। জাস্ট এই যে এই সেম ভ্যালুটা 2 ঘর উপরে উঠবে, তাই তো? তো এইটুকের মধ্যে এই ইমপ্যাক্টটা কি মনে হচ্ছে? জাস্ট এই যে ধরো আমরা এইখানে ধরে কেউ একজন মনে টান দিয়ে উঠায় দিচ্ছে, এরকম না? একজন টান দিয়ে জাস্ট উঠায় দিচ্ছে, ধরো দড়ি বাঁধা ছিল, এটাকে জাস্ট উপরের দিকে টানতেছে। তো এটারে, এই টানাটাকে আমরা কি বলি? স্ট্রেচ করা। স্ট্রেচিং কথাটা বুঝতেছো? স্ট্রেচিং, বাট এই টার্মে যদি নাও বুঝো, জাস্ট এইটুক ইমপ্যাক্টটা বুঝো খালি, জাস্ট তখন কি হচ্ছে আমার যে স্ট্রেচ করা বলে, এটা স্ট্রেচ করতেছি কি ভার্টিক্যালি না হরাইজন্টালি স্ট্রেচ করতেছি? স্যার হরাইজন্টালি। ভার্টিক্যালি স্যার, ভার্টিক্যালি। স্ট্রেচ কোন দিকে টানতেছো ওটাকে স্ট্রেচ বলে, যেদিকে টানি ওইদিকে ভার্টিক্যাল, আর টানতেছি তো ভার্টিক্যালি। এবার যদি এখানে এই ইমপ্যাক্টটা যদি হাফ হইতো,
লেটস সে সরি হাফ সাইন এক্স হইতো, তখন কি হইতো? স্যার কম্প্রেস একটু নিচে যেত স্যার। এটা তখন ওই ভ্যালুগুলো অর্ধেক হয়ে নিচের যাবে, দিকে চলে জাস্ট অর্ধেক হয়ে যাবে। জি স্যার। তো তাহলে তখন এটা মনে হইতেছে কি আগেরটার উপরে কেউ মনে করো ধরো পা দিয়ে চাপায় নামাই দিছে বা হাত দিয়ে চাপায় নামাই দিছে। তো এই ব্যাপারটা আমরা বলতেছি কম্প্রেশন। কম্প্রেশন ফ্যাক্টরটা কতটুকু কম্প্রেশন হয়েছে? স্যার হাফ। অর্ধেক কম্প্রেশন হয়েছে। আর এই যে Half. এখন যখন স্ট্রেচিংটা হয়েছে কত গুণ স্ট্রেচ হয়েছে? 3 গুণ স্ট্রেচ হয়ে গেছে। এই ইমপ্যাক্টটা বোঝা গেছে? এটা যে কোনো গ্রাফের বেলায় ঠিক, যে কোনো গ্রাফের বেলায় ধরো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার আছে, তো যখন তুমি 2x স্কয়ার দিবা তখন তাহলে কি হবে? তখন এই সেম গ্রাফটাই শার্প হয়ে যাবে তখন, কারণ প্রতিটা জায়গাতে ভ্যালু কি হবে? তখন উপরের দিকে ধরে টান দাও না, উপরের দিকে দুইটাকে ধরে, তখন বোঝা যায় কি এই যে তখন ভ্যালুগুলো প্রত্যেকটা যেটা ছিল 1 সেটা হয়ে যাবে 2, যেটা 3 সেটা এরকম বেড়ে যাবে। আবার যদি হাফ দিয়ে দাও, এই যে ধরো এক্স স্কয়ারের গ্রাফ তো মনে করো হাফ, জাস্ট এটা তখন এই সেম গ্রাফ হাফের জন্য তখন কি হবে? এই ভ্যালুগুলো তখন ছড়ায় যাবে, ছড়ায় যাবে। এইগুলো একটু মাথায় রাখবা, আশা করতেছি। তো এই ইমপ্যাক্টটা ওখানে আমরা দেখবো। আরেকটা অংশ আছে যে জাস্ট এখানে আমি যদি থাকি, এখানে থাকার দেখি কি হয়। আচ্ছা, এবার যদি আমি এখানে বলতাম যে 2x হয়, এটা খেয়াল রাখবা, আমি প্রত্যেকটা কথা যে বলতেছি এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে সুবিধা হবে, তুমি বুঝতে পারবে পরে কথাগুলো। sin 2x, তো তখন আসলে গ্রাফটা কিরকম হবে? নর্মালটা কি? নর্মালটা হচ্ছে এরকম, এই যে আমাদের নর্মাল। এবার এই সেম কাজটা যদি 2x হয় তখন গ্রাফটা কিরকম হওয়া উচিত? একটু আন্দাজ করো তো। স্যার চ্যাপটা হয়ে যাবে। উপরে চেপে নিচে আসবে। দুইটা পায়ের ভিতরে দুইটা স্যার হরিজন্টালি স্যার ইয়া হবে দুইটা কম্প্রেস। কার্ভ। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো। কমে যাবে। হ্যাঁ, পর্যায় সংখ্যা কমে যাবে, যেটা আমার পাই পর্যন্ত গেছে সেটা আবার কততে চলে আসবে? পাই বাই 2 তে সেম কাজটা হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমরা যেটা এই 0 থেকে পাই পর্যন্ত গেছিলাম সেটা এবার আমার কাজ শেষ হয়ে যাবে কোথায়? পাই বাই 2 তে এসে কাজ শেষ হয়ে যাবে। আমি বুঝাতে পারছি? জি স্যার, আর নিচে আরেকটা। হ্যাঁ, নিচের দিকে তখন ওই যেদিকে চলে আসবে, মানে পর আগেরটা এখানে নিচে চলে আসবে। এটা এটা এটুক বাদ দাও, জাস্ট আমি ওইটুক ইমপ্যাক্টটা ওখানে দেখি। তো এখানে আসলে কি হচ্ছে বলো তো, যে এই গ্রাফটারে কি করা হচ্ছে আলটিমেটলি? তার পর্যায়ে কমায় দেয়া হচ্ছে, ছোট করা হচ্ছে, স্ট্রেচিং কম্প্রেশন হরাইজন্টালি স্ট্রেচড। কম্প্রেস করা হচ্ছে। হরাইজন্টালি এটারে কম্প্রেস করে ফেলা হচ্ছে, বুঝছো? মানে এদিক থেকে চাপ দেওয়া হচ্ছে মনে হচ্ছে না? এটা কম্প্রেস করে এখানে নিয়ে আসা হয়েছে, এক্ষেত্রে ছিল এটাকে চাপ দিয়ে এখানে আনা হয়েছে। এটা বলে হরাইজন্টালি কম্প্রেস করা। তো এরকম যখন 2x 3x যে কোনো ফাংশনের ক্ষেত্রে হবে সেটা আসলে হরাইজন্টালি ক্লোজ হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে। এবার যদি এখানে হাফ x থাকতো তখন কি হইতো? হরাইজন্টাল স্পেস পাইয়ে একটা শেষ ডাবল যেটা পাইয়ে শেষ হয়েছিল সেটা শেষ হয়েছে পায়ের জায়গায় পাইয়ে। তার একটা ইয়ে। টুয়াইস পাইয়ে। তো এই যে নরমাল যে এ ছিল সে বেচারা নিজে জেনারেট হবে হচ্ছে আমার এইখান থেকে যে ওইখানে যে শেষ হবে। তো এটাকে আলটিমেটলি মনে হচ্ছে কি এদিক থেকে টেনে নেওয়া হয়েছে, মানে হরাইজন্টালি এটাকে স্ট্রেচ করা হয়েছে। তো দুইটা কথা মনে রাখবা, সবগুলা ফাংশনের জন্য এই জিনিসটা সত্য। আমরা একটু আগে দেখছিলাম কি যে ফাংশনটাকে যখন হচ্ছে আমরা পুরা ফাংশনকে 2 দ্বারা গুণ করি তখন সেটা ভার্টিক্যালি মনে হয় উপর দিকে কেউ টানতেছে 2 দ্বারা। আবার যদি হচ্ছে এই যখন হাফ দ্বারা গুণ করতেছি তখন ওই পুরা ভার্টিক্যালি মনে হয় কেউ চাপায় দিচ্ছে। এখন পুরা ফাংশনের সাথে গেল, যদি এখন ভেরিয়েবলটা ফাংশনের ভিতরে ভেরিয়েবলটাকে যদি হচ্ছে এই বড় নাম্বার, ধরো আমরা বলতেছি এটা 1 এর চেয়ে বড় নাম্বার দ্বারা যখন গুণ করা হচ্ছে তখন কি হচ্ছে আমার 1 এর চেয়ে বড় নাম্বারে গুণ করার কারণে এটা হরাইজন্টালি মনে চাপায় দিচ্ছে। আবার যদি হাফ হয়ে যায় তখন হরাইজন্টালি এটা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ইমপ্যাক্ট গুলা ওখানে জাস্ট পুরা ইমপ্যাক্ট ওখানে বলা আছে।
বোর্ড থেকে শিটে যাই। দেখো এটা হচ্ছে তোমার সবগুলা জায়গাতে হেল্প করবে, আমি বললাম তুমি ওই ওখানেও তোমার হেল্প করবে, তো একটু কেয়ারফুলি রাখো তাহলে তোমাদের জন্য হেল্প হবে, সেটা ডিফারেনশিয়াল কিংবা ইন্টিগ্রাল দুইটাতেই। এটা গেল। তোমরা ওখানে এই কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি করছো না? জি স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। ওখানে ওগুলা বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু স্কেচ করতে আসে, আগে স্কেচ করতে দেয়, দেন হচ্ছে তোমার এগুলারে হচ্ছে ই করতে বলে। ধরো তোমার যদি আমি এখন বললাম এখানে তো এই জায়গায় লিখছি, তো এই ইম্প্যাক্টটা তুমি একটু দেখবা যে স্ট্রেচেস দ্য গ্রাফ ভার্টিক্যালি, এই যে এই কথাগুলা, এগুলার সবসময় আমি বলি এগুলার সবসময় তুমি মাথায় রাখতে পারবা না যে আসলে কোন জায়গায় কি ইম্প্যাক্ট। তো যে উদাহরণগুলা দিছি না, উদাহরণগুলা দিয়ে মনে রাখাটা সোজা, বাট এই যে থিওরিটিক্যাল দিয়ে মনে রাখার চেয়ে যে কোনো একটা ফিক্স উদাহরণ মনে রাখবা, কারণ এগুলো সবগুলা ফাংশনের জন্য ট্রু, সবগুলোর জন্য ট্রু। তো তুমি যে কোনো একটা, যেটা সোজা, আমি সোজাগুলাই দেখাইছি, সোজাগুলা মনে রাখবা, বাকিটা তুমি হচ্ছে যে কোনো ফাংশনে অ্যাপ্লাই করতে পারবা। তো ধরো ওইখানে যেরকম হয়, তো আবার বোর্ডে গেলে তো সমস্যা। দেখে আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাই তোমাদের। এটা না, মানে আমি ওই আগের স্যার এইগুলোর জন্য তো বেসিক কিছু ফাংশন মনে রাখা লাগে, যেরকম এক্স স্কোয়ার, এক্স কিউব, সাইন এক্স। তো এইগুলো কোন পর্যন্ত, মানে কোন কোনগুলো মনে রাখা লাগবে আমাদের জন্য? স্যার আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে না, খুব সম্ভবত মিউট করা। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা এখানে ভয়েস আসতেছিল না। আচ্ছা, এখন দেখো এইরকম তোমাদের হচ্ছে অনেক সময় গ্রাফ স্কেচে আসে, ডিফারেনশিয়ালে আসবে, বা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডিরেক্ট গ্রাফ লাগবে না আর কি, বাট হচ্ছে ওখানে ডিরেক্ট গ্রাফ লাগবে। এটারে তোমরা স্কেচ করবা কেমনে? এই গ্রাফটা আঁকতে পারবা? একটা ফাংশন, এই গ্রাফ আঁকা যাবে? কথা বলতে হবে, নাইলে কিন্তু হচ্ছে আমি স্কিপ করবো, এটা আমার এখানে পার্ট না। আমি এই গ্রাফ আঁকার জন্য দুইটা লিমিট দেয়া আছে, লেস দেন 1, আর এটা হচ্ছে মডুলাস এক্স, 1 এর চেয়ে যখন বেশি হবে তখন কার্যকর হবে। যাওয়ার কথা স্যার, দুইটা আলাদা আলাদা পোরশন হবে 1 থেকে মনে হয়। পিচওয়াইজ ফাংশন দেওয়া আছে। পাশে প্যারাবোলার ইয়া পাবো গ্রাফ, আরেক পাশে হচ্ছে যে পরমাণের গ্রাফের মতো গ্রাফটা ইউজ করতে হবে। সেমি প্যারাবোলার হবে একটা। আচ্ছা এখানে দেখো, এই যে দেখুন 1 পর্যন্ত আমাদের নরমাল এক্স স্কয়ার কি হয়, তুমি আগে একটা একটা করে দেখো। এক্স স্কয়ার হচ্ছে এরকম হয়, তাই তো? আবার হচ্ছে এক্স স্কয়ার -1, তো -1 হলে কি হবে? এই গ্রাফ, এই নরমাল গ্রাফটা কি হবে তখন? এক ঘর নিচে নিচের দিকে চলে যাবে। তুমি নিচে নামাও, জাস্ট একটা আইডিয়া, স্টেপ বাই স্টেপ। এক ঘর নিচে নামাইলা। এখন কথা হচ্ছে তুমি কোন পর্যন্ত বাউন্ডেড আমাকে বলো তো, বাউন্ডেডটা কোন পর্যন্ত? 1 x x হচ্ছে 1, তো 1 হইলে y এর ভ্যালু কততে যায় থামে? 0 0 তে। মনে করো 1 পর্যন্ত যে এই যে 0 এখানে যায় থামলা, শেষ। এটা তুমি এক্সটেন্ড করলা না, তারপরে 1 এর পরে কে কাজ করে?
মডুলাস এক্স। তো পরম মানে নরমাল গ্রাফ কি? এটা হচ্ছে আমার পরম মানে নরমাল গ্রাফ। তো এটাকে বলতেছে আমার 1 থেকে স্টার্ট করবে, তাহলে 1 এ ওর ভ্যালু কত? 1 থেকে ভ্যালু হচ্ছে 1, তারপরে হচ্ছে স্ট্রেইট আকারে যায়, তাই তো? তো এখানে তো 0 ছিল, ওইখানে 1 যাবে, 1 থেকে 1 থেকে শুরু করে সুন্দর মতো এরকম টান যাবে। আমি বুঝাতে পারছি? এইটা হচ্ছে তখন এই যে তোমার এই পিসওয়াইজ ফাংশনের গ্রাফ। এই পর্যন্ত থামবা, যখন 1 থেকে ওই ফাংশনটা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে তোমার পিসওয়াইজ এর গ্রাফ, এমনি আঁকে। এবং এগুলো প্রায় সময়ই আসবে তোমাদের। তো ওই যে গ্রাফিং যে আইডিয়াটা দিলাম সেটা দিয়ে তুমি প্রবলেম প্র্যাকটিস করবে, নাহলে এগুলাতে তখন দেখবা যে গ্রাফ আঁকতে পারবা না। তো ওটা শেষ হইলে আমরা হচ্ছে এখন পোলারে ঢুকবো। ওইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এর জন্য তো বেসিক কিছু গ্রাফ হচ্ছে জানা লাগবে। আমরা যেগুলো জানি এলএন বা মডুলাস, এছাড়া কি এক্সট্রা কিছু লাগবে? না, এক্সট্রা খুব বেশি কিছু লাগে না। না, এক্সট্রা খুব বেশি কিছু লাগে না। স্যার মাত্র যে গ্রাফটা আঁকলেন ওটা তো তাহলে x = 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস না? হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস। এই যে দেখো, তুমি কিন্তু এখন ফাট করে বলে দিচ্ছ। কারণটা কি? তুমি যখন লেফট সাইড থেকে আসতেছো তখন একটা ভ্যালু পাচ্ছ, রাইট সাইড থেকে ভ্যালু আসতেছে আরেকটা পাচ্ছ। তো তুমি থিওরিটিক্যালি যে পাবা সেটাও তুমি জানবা যে আসলে আলটিমেটলি এখানে কি করছে। থিওরিটিক্যালি যখন বলবে যে তুমি দেখাও এখানে ডিসকন্টিনিউয়াস, তো তুমি আসলেই জানবা যে এটা আসলেও তো ডিসকন্টিনিউয়াস। তো যদি না হয় তাহলে তোমার অঙ্কে ভুল আছে। তো গ্রাফিক্যালি জানাটা অনেক ইম্পর্টেন্ট এবং সেটা অনেক সুবিধাজনক। জি স্যার। স্যার আমাদের এই ডিসকন্টিনিউটি থিওরি করানোর সময় তো গ্রাফগুলো শেখায়নি আমাদের ওইভাবে। সেটা আমি জানি না, বাট আমি তোমাকে এগুলো কি এক্সামে আসবে এরকম ভাবে কোশ্চেনে? আমাদের শুধু প্রমাণ শেখাইছে। দেখবা, আচ্ছা তুমি দেখো, এটা তো আমি এখনো তোমাদের ওই ডিফারেনশিয়াল কোশ্চেন তো দেখি নাই। তুমি হচ্ছে এই যে ইয়াগুলা, বাট আমি যেগুলোতে কোর্স নেই এগুলোতে বেশিরভাগই হচ্ছে গ্রাফ লাগে। তো স্যার হয়তো ভাবছে ইন্টারে অনেক কিছু সম্ভবত থাকে, স্যার ভাবছেন কিনা যে তোমরা আবার পারো, সেটা একটাই আছে। তো তুমি হচ্ছে এই যে জিনিসগুলা স্যার বললাম না, এখন তুমি এখন প্র্যাকটিস করবা। এই আইডিয়া যেগুলো দিচ্ছি এটা আমি তোমাদের মেইনলি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে এভাবেই পড়ানো হচ্ছে। তো তুমি জাস্ট এই আইডিয়াটা ধরে ওই গ্রাফের যে অ্যান্টনের বই বললাম সেখানে দেখো, দেখে হচ্ছে তুমি কয়েকটা প্রবলেম, এগুলো বেশি কিছু না, তার 3-4টা করলে পরে হয়ে যায়, এখানে আহামরি কিছু আসে না। ওই যেগুলা তুমি প্রুফ করছো, স্যার যে বলছে প্রুফ করতে, ওই প্রুফগুলা গ্রাফগুলো একটু আঁকবা, বা দেখবা যে ইসের বইতে দেয়া আছে, অ্যান্টনের বইতে অনেক গ্রাফ, ওইগুলার ওই রিলেটেড গ্রাফগুলো একটু আঁকবা, তাহলে হয়ে যাবে। আর এরপরে প্রবলেম হইলে আমি তো আসি, তোমাদের যে লাগলে বইলো তখন আমি ঠিক করতে পারি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে দেখো যে পোলার কোঅর্ডিনেটে গেলে হচ্ছে আমাদের কি হবে। দেখো আমি আজকে একটু সময় বেশি নিতে ইচ্ছা করে, কারণ হচ্ছে এটা শেষ না করতে পারলে এই এক্সট্রা কাজ তখন আবার অন্যগুলোতে টানতে হবে। এখানে দেখো আমরা এই পয়েন্টগুলা কিভাবে আইডেন্টিফাই করব। যদি পোলার কোঅর্ডিনেটে আসে তখন তোমাদের ধরো এখন বললো যে ফাইন্ড দ্য এরিয়া বিটুইন r = a cos θ and হচ্ছে r = √2 cos θ। তখন তো তুমি আগে যদি নাই জানো যে এটা আসলে কি দিচ্ছে, তো আমি এরিয়া কই থেকে পাই? এই জন্য হচ্ছে এই স্কেচিং গুলা, কথাটা বলতেছি বারবার, স্কেচিং নট 100% অ্যাকুরেট, বাট উই নিড টু হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট গ্রাফ, যে এই গ্রাফটা এরকম হবে এই স্কেচ গুলোর জন্য। তো তখন স্কেচ করতে গেলে তো কিছু বেসিক আইডিয়া লাগবে। এখানে দেখো যে এই যে 4টা পয়েন্ট দিলাম সেটা আসলে কি বোঝায়। 2π/4 একটা আছে, আর একটা হচ্ছে -π/4, মানে এটা কি, একটা হচ্ছে r আর একটা হচ্ছে আমার থিটা। তো নরমালি r থিটার ক্ষেত্রে কিরকম হয়, আগে ফার্স্টে আমরা কি করি, থিটাটা ধরো আমি বললাম যে 45 ডিগ্রি বলতেছি, তো 45 থিটা 45 ডিগ্রি কোন জায়গাতে রে, এদিকে না? ধরো এখানে যদি বলি এটা আমার থিটা 45 ডিগ্রি, এইসব পয়েন্ট কেমনে লিখে আমি যেটা দেখাচ্ছি। এখন এই দিকে তখন রেডিয়াসটা কতটুকু যাইতে বলছে আমার এখানে, 2 পর্যন্ত, 2 একক, 1 একক 2 একক, ধরো এই পর্যন্ত। তখন এই পয়েন্টটা হচ্ছে আমার 2π/4। একটু বুঝো, এটা সম্ভবত ইউজুয়াল না, যেটা হচ্ছে তোমার আগে থিটা স্কেচ করতে হয়। থিটা স্কেচ, তুমি প্রথম পয়েন্টটা 45 ডিগ্রি আঁকলাম, তারপর এদিকে কত করে যাব, 2 গড় 1 2। এখন আরেকটা কথা হচ্ছে যে আমি যদি বলতাম যে এটার এই পরে যে একটা প্রশ্ন করছি, তাহলে -2π/4 তাহলে কোন দিকে যাবে? -2π/4টা হচ্ছে
হ্যাঁ, জাস্ট মাইনাস হওয়ার জন্য এক্স্যাক্টলি অপোজিট সাইডে রেডিয়াসটা সবসময় একটা কথা মনে রাখবা, আমরা যে এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যে ইয়াটা টানবো এই দিকটা হচ্ছে সবসময় পজিটিভ, আর তার উল্টা পাশটা হচ্ছে আমাদের নেগেটিভ রেডিয়াসে যাওয়ার জন্য। সেটাকে অনেকে 180 চিন্তা করে, যে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করলে তো তখন সেটা নেগেটিভ হয়ে যায়। তো আবার আমার ওই পেঁচালে যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখার জন্য যে আমার যদি কোথাও যে এইখানে মনে করো এদিকটা অ্যাঙ্গেল আছে, এদিকে আছে, তো তার মানে এদিকটা হচ্ছে আমার পজিটিভ রেডিয়াস। তো যদি বলে নেগেটিভ রেডিয়াসে সেম অ্যাঙ্গেল π/4, বাট বললো আমার -5, সুন্দর করে এদিকে টান দিবা, এদিকে -5 আসবা, মানে এদিকে 5 করে আসবা। এটা হচ্ছে এটারে হচ্ছে থিওরিটিক্যালি অনেকভাবে এক্সপ্লেন করা যায়। তো এর চেয়ে আমার হচ্ছে থিওরিটিক্যালের চেয়ে আমার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটা লাগবে। তোমার হচ্ছে এই যে এইটা তখন স্কেচ করবে। তো এখানে জাস্ট আমি একটু আবার ক্লিয়ার করি। আমার π/4 2 ঘর, যে π/4 2 π/4, তাহলে হচ্ছে π/4 এর দিকে দেখো এদিকটা পজিটিভ 1 2 দুইটা আঁকলাম। এখন যদি -2 π/4 অ্যাঙ্গেল সেমই আছে বাট মাইনাস নেগেটিভ ডিরেকশন, জাস্ট এদিকে টান দাও 1 2, এদিকে হচ্ছে -2 π/4, এটা এই তখন হবে এটা। এটা বুঝছো? ইয়েস স্যার। কারণ এগুলা দেখো প্রত্যেকটা কথা মনে রাখলে পরে তুমি লাস্টে যাই কম্বাইন করতে পারবে, না হলে স্কেচ করতে পারবে না। এখানে দেখো r = 2, পয়েন্ট গুলো দেখো ওখানে উপরে যে আরেকটা এক্সট্রা আছে। r = 2 আসলে কি বোঝায়? এই যে তুমি বলছিলে না কিছু বেসিক গ্রাফ তো স্যার জানা লাগবে, তারপরে সেটা আমি এক্সটেন্ড করবো বা ই করবো। তো এই বেসিক কিছু গ্রাফ এখানে আছে। r = 2 মনে করো কি বোঝায়? r = 2 এটাকে তুমি দুই ভাবে চিন্তা করতে পারো, যে একটা হচ্ছে আমরা ট্রেডিশনাল ওয়েতে, আর একটা হচ্ছে ভাবে r = 2 মানে কি রে, থিটা যাই হোক আর সব সময় কত 2। তো থিটা তো আমার কত ডিগ্রি পর্যন্ত আছে? 360 ডিগ্রি, তাই না? সব দিকে সব দিকেই তো আমার কত যাবে 2 2 2 2, সব দিকে 2। তো আলটিমেটলি সেটা কি হবে? সার্কেল। তো সেটাকে আমরা ওই যে আমরা নরমাল ইকুয়েশন অনুযায়ীও দেখাইতে পারি, যে এইখানে এইভাবে দেখান যায় এটা একটা সার্কেল ফর্ম করে, বা আর থিটার কনসেপ্ট থেকে ওভাবে দেখান যায় এটা হচ্ছে একটা সার্কেল ফর্ম করে। তো আমরা যখন r = 2 বা r = 5 এরকম যখন দেখবো, তার মানে ইটস এ সার্কেল। সেন্টারটা কোথায় এটা? এই যে দেখো এখানে সেন্টার কোথায়? 0 0 তে হচ্ছে সেন্টার, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার যদি এরকম না হয় যে r = ধরো a cos θ বা b cos θ আসলো, তো আমরা যে ট্রান্সফরমেশনে জানি যে x = আমরা কি ইউজ করি, r cos θ। যখন পোলারে ট্রান্সফর্ম করি বা r থিটাতে যেতে চাই, তখন হচ্ছে x এর জন্য কোনটা ইউজ করি, আর x = r cos θ। y এর জন্য কোনটা ইউজ করি, r sin θ। ওইটা কেন করে জানো? উপাংশের মধ্যে স্যার কার্টেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কের যে কনভার্সন সেখানে এই যে এখান থেকে ছিল, এখানে x হয় না, আমরা তো x এমনি লিখি, তাই তো? এখানে যদি থিটা ধরো, এর এই যে এটারে তুমি r বললে, তখন কি হয়? x = r cos θ। দেখো তুমি x = হচ্ছে r cos θ, y = তখন হচ্ছে r sin θ। আমরা কিন্তু একই জিনিসকে ডিফারেন্ট ওয়েতে জাস্ট প্রেজেন্ট করতেছি, বুঝছো? এই জায়গা থেকে তখন হচ্ছে এই ট্রান্সফরমেশনটা আমরা ইউজ করি আর কি, যে x ভূমি বাই হচ্ছে তুমি অতিভুজ লিখো, তখন হচ্ছে sin cos θ। তো x = তখন দেখবা যে হচ্ছে মানে x বাই r ভূমি বাই অতিভুজ, তখন পাবো কি cos θ। তখন x = হচ্ছে r cos θ ইউজ করে, আর y এর জন্য হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো r sin θ ইউজ করে ওখানে। এটা জাস্ট এই যে ইন্টারের আইডিয়া দেখো। এইটা যদি ইউজ করো, এখানে দেখো r = দেয়া আছে কত আমার a sin θ। তো তুমি তো চাইলে r দ্বারা মাল্টিপ্লাই করতে পারো না বোথ সাইডে, বুঝা যায়? তো এখানে দেখো তোমার সেন্টারটা হচ্ছে জাস্ট, এটাও কি হচ্ছে একটা সার্কেল। এবার সেন্টারটা হচ্ছে 0 a/2 তে হচ্ছে তোমার সেন্টার। তো এরকম যখন দেখবা ইকুয়েশনটা ঠাস করে বের করে তারপর স্কেচ করে ফেলবা। আবার যদি r b cos θ হয়, তো তুমি এখানে দেখো জাস্ট এখানে r sin দ্বারা মাল্টিপ্লাই করো, আর cos θ কোনটার জন্য ইউজ করে, y এর জন্য। তো তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাচ্ছে। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু একটু আমি ছেড়ে করছি, কারণ আমার r² সমান কি, যে এই পাশে x² + y²।
আর ওইদিকে কি আছে বি এক্স, তাই না? বুঝা যায় রে? তারপরে তুমি এই যে এটারে আনো এদিকে, এদিকে আইনা এই ফরম্যাটে নাও, যেটা অ্যাডজাস্ট করতে হবে ওটা কই পাশে পাঠিয়ে দাও। একটু ক্যালকুলেশন আছে আর কি এখানে। তো তোমার আর ইকুয়াল টু এ সাইন থিটা বা বি কস থিটা এরকম হলে সার্কেল প্রেজেন্ট করবে। এখন কোনটা কোন দিকে মনে রাখাটা ওয়ে বলে দিই, যেটা আসলে মনে রাখবো কিভাবে। যেহেতু এটা যদি হচ্ছে পজিটিভ হয়, সাইন থিটা হইলে সাইনের জন্য আসলে কাজটা কি হয়, লম্ব বরাবর। দেখে মনে রাখার সাথে, এটা কোনো থিওরি না। আর ইকুয়াল টু এ সাইন থিটা, সাইন থিটার ক্ষেত্রে কি থাকে, লম্ব লম্বায়িত যেরকম না। তো মনে রাখার ক্ষেত্রে যে আমাদের তো দুইটা জায়গা আছে, একটা হচ্ছে কোন দিকে, সেন্টারটা কোন দিকে থাকবে, দুইটা আছে, একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অথবা হচ্ছে যে হরাইজন্টাল। আমি যদি লম্ব চিন্তা করি তাহলে দেখো আমার এ সাইন থিটা মানে যে ইয়াটা হয়েছে তখন কি এই লম্ব বরাবরই নিচের দিকে নামছে। এখন যদি এটা যে এ সাইন থিটাটা বা যে যখন যদি নেগেটিভ হইতো, আচ্ছা এটা পজিটিভের জন্য এটা, আর নেগেটিভ যদি হতো এটা, তখন দেখা যেত কি এটা নিচের দিকে নামতেছে। সাইন থিটার ক্ষেত্রে উপরে থাকবে অথবা নিচের দিকে নামবে সেন্টার। আর যদি বি কস থিটা হয়, এটা মনে রাখবা যে ভূমি, তো ভূমি মানে হচ্ছে কি এখানে, তো এটা আইদার ডান দিকে যাবে অথবা হচ্ছে বাম দিকে আসবে। এই যে দেখো এখানে এই কাজটাই হয়েছে। কি রে, মনে রাখার ট্রিক্সটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমি বললাম এটা একটু খেয়াল করিও, নাইলে কাজে লাগবে সবসময় এগুলা। দেখি আমরা আর কয়েকটা জিনিস আছে বেশি না। এখানে আমরা হচ্ছে ধরো এটা এই জায়গায় হচ্ছে দেখা যাবে ফেব্রুয়ারি মাসের সব উপকরণ পেয়ে যাবো আর কি। ফুল থেকে শুরু করে হার্টশেপ থেকে শুরু করে সবগুলো এখানে পাবো এখন। ধরো এটা হচ্ছে এই যে এগুলো বলা হয় রোজ কার্ভ। আমরা এখন যেগুলো দেখবো সেটার নাম হচ্ছে রোজ কার্ভ। এটা ফুলের মতো হচ্ছে ইয়া জেনারেট করে এটা। আর তারপরে দেখবো হচ্ছে লিমাকন, ওগুলো হচ্ছে হার্ট শেপ, ওগুলো বলে হার্ট শেপ হচ্ছে গ্রিকরা লিমাকন বলে। তো ওই শেপ গুলা কিভাবে জেনারেট করে বা জেনারেট হয় পোলারে সেটা দেখবো। এখানে প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্ট খেয়াল রাখা লাগবে, যেটা বলবো, না হলে হচ্ছে মাথার উপর দিয়ে যাবে সব। প্রথম যেটা হচ্ছে যে আমি চাচ্ছি আর ইকুয়াল টু কস 2 থিটা বা আর ইকুয়াল টু সাইন 2 থিটা বা আর ইকুয়াল টু সাইন 50 থিটা, বা হচ্ছে আমি আর ইকুয়াল টু বললাম যে কস হচ্ছে 100 থিটা দিয়ে দিলাম। তো আমি সেই সব ক্ষেত্রে ডিলটা করবো কিভাবে, ওই গ্রাফটা আসলে কিরকম হবে, কারণ আমি তো ওই বসে বসে সব আঁকতে পারবো না। শর্টলি আমি কিভাবে আঁকতে পারি সেটা দেখ, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি যে বলছি ফুল আসে, তো ফুল বলতে গেলে এই ফুলটা কিভাবে আসে একটু দেখি। আমরা প্রথম যদি হচ্ছে এই যে ধরো cos twice থিটা, এটাকে জাস্ট আমি যদি একটু আঁকার চেষ্টা করি, এখানে দেখো তুমি 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরবা। প্রথমে 0 যদি বসাও তখন কি আসে রে? 1 0 তে 1 বুঝো। তারপরে হচ্ছে তুমি যদি এই 30 ডিগ্রিতে বসাও, 0 পরে আমরা 30টা জানি আমরা, বা 15 যদি বসাও 15 ডিগ্রি, তখন ভ্যালু কত হবে? √3/2 √3/2। তো তাহলে 15 ডিগ্রি মানে এদিকে কিছু একটা মানে ছোট একটা, তাই না? এদিকে 3/2 আসতে হবে, √3/2। √3/2 কত হবে? 1 পয়েন্ট সামথিং, তা সেটা 2 দ্বারা ভাগ করলে 1 এর চেয়ে কম, 0.86। হ্যাঁ 0.8। জাস্ট পয়েন্ট গুলো স্যার একটু মার্ক করে দিই এইখানে, ঠিক আছে? প্রথমটা আসছে এখানে, তারপরে এখানে। তো আস্তে আস্তে এরকম তুমি 45 ডিগ্রি যদি নাও, 45 ডিগ্রি 0 এটা হচ্ছে আমার 45 ডিগ্রি জায়গা, তখন এই ভ্যালুটা কোথায় থামবে? এই 0 ডিগ্রিতে চলে আসবে। এর মাঝখানে কিন্তু অনেকগুলা জিনিস আছে না, আরো তো অ্যাঙ্গেল আছে, আমরা তো সব দেই না, জাস্ট একটু দেখানোর জন্য। তো আলটিমেটলি সবগুলা যদি তুমি অ্যাড করো তখন হচ্ছে এই যে এই অংশটা পাবো, বুঝা গেছে? এরপরে তুমি π/4 থেকে π/2 যদি নাও, এই 45 ডিগ্রিতে থেকে তুমি তো 0 শুরু করলা, এখানে 0 পাইছো। 45 এর উপরে অন্য একটা নাও তো, লেটস সে 45 এর উপরে কত নিবা? 60 ডিগ্রি। 60 হইলে cos তখন কত হয়? 120 cos 120। cos 120 ডিগ্রির মান কত রে? -1/2 -1/2। তো তোমার 60 ডিগ্রি হচ্ছে এখানে, অ্যাঙ্গেল তো 60, আমি হচ্ছে 60 নিছি, আমি ভ্যালু পাইছি হচ্ছে -1/2। তো অ্যাঙ্গেল 60 এদিকে ঠিক আছে, তো -1/2 এর জন্য কোন দিকে আসতে হবে? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে -1/2 আসতে হবে। এই যে নেগেটিভ আসলাম, এখানে হচ্ছে -1/2।
দেখো বুঝাইতে পারছি কিনা আমি। এই কনফিউশন থাকলে বলো, এটাতে হচ্ছে না বুঝলে এটা পরে মাথার উপর দিয়ে যাবে। এখানে যখন হচ্ছে আমি নেগেটিভ আসতেছি, ধরো এই যে যখন নেগেটিভটা নিচ্ছি 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে আমি পাইলাম ভ্যালু হচ্ছে -1/2। তো আমার হচ্ছে -1/2 60 তো বসাইলাম, বাট মাইনাস তো ওইদিকে না, ওদিকটাতে কি যে টান দিবা, এদিকে তো পজিটিভ, তো মাইনাস আসবে কোন দিকে? জাস্ট এক্স্যাক্টলি অপোজিট সাইডে মাইনাস, এইদিকে নেগেটিভ আসবে। এরকম করে তুমি যদি এবার লেটস সে বললাম যে তুমি না হচ্ছে 90 ডিগ্রি, 90 তে ভ্যালু কত হয়? cos 180 ডিগ্রি মাইনাস ভ্যালু কত? -1। স্যার তুমি 90 নিচ্ছ এদিকে, বা তোমার ভ্যালুটা আসতেছে -1, তো -1 তার দিকে না, এদিকে হচ্ছে +1, মানে দেখো টান দিয়ে দেখো, এদিকে হচ্ছে অ্যাঙ্গেলটা টানে এখানে, তো এদিকে পজিটিভ, তো এদিকে -1। তো তুমি যদি একটু আঁকো সবগুলারে তখন দেখবে যে এরকম। তো এইটুক জাস্ট আমি দেখাইছি। এখানে আমাদের প্রথম যে শেপটা আসে জাস্ট এরকম আসছে, এইখানে আসছে, দেখো এতটুক জায়গা আসে। তো এখন এটাকে আমি যদি 360 পর্যন্ত ঘোরাই, কয়টা আসবে কি আসবে সেটা পরে বোঝাচ্ছি। জাস্ট যদি ঘোরানো হয় জাস্ট একটু বুঝো যে এরকম করে হয়, তখন গ্রাফটা হচ্ছে এরকম আসে। প্রথম তো এটুক আসে, এই যে এরকম এসে তারপর আবার এখানে যায়, তো এখান থেকে ক্রিয়েট করে এই যে এটা ক্রিয়েট করে এরকম আসে, এই যে গ্রাফটা জেনারেট হয়। এইগুলার নাম বলে হচ্ছে রোজ কার্ভ। এখানে কতটা আসবে, কোন জায়গাতে আসবো, বা হচ্ছে কতগুলো আসবে সেটা আমি বলতেছি। জাস্ট এরকম যে আসে এটুকু মাথায় রাখো। সেটা যদি সাইন থিটা হয়, সেটা যদি কস মানে সাইনের পরে সাইন টুয়াইস থিটা কিংবা কস টুয়াইস থিটা হয়, সব ক্ষেত্রে এরকম রোজ কার্ভ জেনারেট করবে। এখন কথা হচ্ছে ওইসব রোজ কার্ভে এইসব পাপড়ি, এই যে পেটালস বলে এগুলো, এই পেটালস গুলা কয়টা হবে সেটা দেখার বিষয় একটা, আর একটা হচ্ছে এই পেটালস গুলার পজিশন কোথায় কোথায় হবে সেটা আমরা শিখবো এখন। বাট এইটুকু বোঝা গেছে কিনা যে এই যে ফুলের শেপ যে আসে, মানে আমি যে বানায় বলতেছি না, সেটা দেখার জন্য আইডিয়াটা মাথায় ঢুকছে কিনা? স্যার ওই যে 360 ডিগ্রি ঘোরানোর ব্যাপারটা আরেকবার একটু বলবেন? ওই যে আমি ভ্যালু কি নিচ্ছি, প্রথম 0 থেকে π/4 পর্যন্ত গেলাম, তারপর π/4 থেকে π/2। তুমি আস্তে আস্তে যেখানে 0 থাকবা আর কি, ধরো π/4 এ একটা 0 ক্রিয়েট হয় না, আবার π/2 তে হচ্ছে তুমি হচ্ছে যায় মাইনাস, এখানে থামতেছো -1। তুমি তারপর π/2 থেকে শুরু করো, আবার π/2 থেকে আরো 45 ডিগ্রি যাও। আচ্ছা 45 ডিগ্রি কেন নিচ্ছি? আমাদের হিসাবটা আমরা সহজে কোন জায়গা পর্যন্ত জানি রে? আমাদের হিসাব কি 90 ডিগ্রি পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার। এই যে আমি হচ্ছে প্রতিবার 45 করে করে বাড়ায় নিচ্ছি, কারণ আমার ওখানে আছে কত 2 থিটা, মানে 2 থিটা। তো তুমি 90 হিসাব করো না, এখান থেকে 90 তে তোমার 45, তুমি 45 করে করে বাড়াও, 0 থেকে 45, 45 থেকে 90, 90 থেকে এরকম করে তুমি 360 ঘুরো, তারপরে তুমি এই যে এরকম পেটাল জেনারেট করতে পারবা, এরকম 4টা জেনারেট হবে। যদি 3 থিটা থাকতো তাহলে 30 করে চিন্তা করতাম। এক্স্যাক্টলি, তো তোমার তো 30 যখন শেষ হয়ে যাবে না? জি জি, এরকম চিন্তা করতে। তো এখন আমরা হচ্ছে এইগুলো তো হ্যাঁ, সেখানে স্যার 2 থিটা আছে বলে স্যার এই যে দুইটা হাফ পেটাল তৈরি হয়েছে স্যার, একটা এক্সিসে মানে হাফ এক্সিসে স্যার 3 থিটা থাকলে থিটার বেলায় 3টা হবে, এখন তখন হবে 3। হ্যাঁ, এখানে যেমন 2টার জন্য যখন জোড় সংখ্যা হয় তখন 4টা পেটাল জেনারেট হয়, জোড় সংখ্যা হলে তার ডাবল পেটাল জেনারেট হয়। কিন্তু যখন এই অড নাম্বার গুলো হয় তখন আর ডাবল হয় না, অড নাম্বার যা থাকে ঠিক তত সংখ্যক হচ্ছে পেটাল জেনারেট করে, আর সেটা হচ্ছে নরমালি হ্যাঁ হাফ। তখন দেখা যায় তোমার ওই 360 যাইতে হয় না, 180 পর্যন্ত গেলেই যতটা জেনারেট করে ফেলে আর কি। কথা বুঝছো? মানে এরপরে সব ফুলের গ্রাফ আছে নাকি? সব ফুল বলতে তুমি কি অন্যগুলা চাচ্ছ? আরে ওরকম না তো, এটা রোজ কার্ভ বলছে আর কি। এখানে জাস্ট এই ফাংশন গুলো এরকম ফুলের মতো জেনারেট করে দেখে, এটা রোজ কার্ভ বলে। ব্যাপারটা এরকম না যে গোলাপের জন্য আরেকটা, তবে ইকুয়েশন তুমি জেনারেট করতে পারো। এটা যদি তুমি কাজ করো, আমাদের ডিএতে দেখি যে মাঝে মধ্যে পোলাপান কিছু গ্রাফ নিজেরা ইচ্ছা করে জেনারেট করে আর কি, যে এটা দিয়ে দেখা গেছে যে কোনো কিছু লিখতে গেলে ওটারে হচ্ছে ওভাবে কোডিং করে, ওসব কোডিং এর মধ্যে এসব ফাংশন ইনসার্ট করে চেঞ্জ করে, একটা একটা করে চেঞ্জ করে দেখে কিরকম আসে, তারপরে ওই পুরো গ্রাফটা জেনারেট করে, দেখা গেছে ফুলও জেনারেট করতে পারো। এটা হচ্ছে ওই কোডিং এর উপরে ডিপেন্ড করবে। এটা তো হচ্ছে আইডিয়া, বেসিক আইডিয়া। এটা তুমি জানো এই হয়, তো কোন জায়গা দিলে একটু চেপে যাবে, কোনটাতে গেলে হচ্ছে 2 ঘর উপরে উঠবে,
তো এইগুলো যখন তুমি জানবা তখন তো তুমি সবগুলো একসাথে অ্যাসেম্বল করতে পারবা, কোডিং এ বসায় অ্যাসেম্বল করে দিলে তখন এগুলো জেনারেট করা যায়। বুঝছো? জি স্যার। দেখো আমি তাড়াতাড়ি শেষ করি, কারণ হচ্ছে আজকে অলরেডি অনেকক্ষণ দেরি হয়ে গেছে তোমাদের, তারপরে ক্লাস নাই আমি জানি, তো এটা একটু শেষ করে ফেলি, কারণ এটা পরের দিন বুঝাইলে আবার মাথা থেকে চলে যাবে। তো এবার কথা হচ্ছে যে হ্যাঁ আমাদের আর ক্লাস নাই স্যার, সমস্যা নেই, এটা জাস্ট একটু ভালো মতো বুঝে নাও, তাহলে কিন্তু দুইটাতে ক্লাস কাজে নাই লাগবে। মোবাইলে স্যার। হ্যাঁ আচ্ছা দেখো, আমাদের এখানে cos n থিটা ছিল না রে, sin n থিটা যদি থাকে তাহলেও এইভাবে ফুল মানে রোজ কার্ভটা জেনারেট করবে। কিন্তু কথা হচ্ছে দুটো জিনিস শিখতে হবে, যে যদি ইভেন নাম্বার হয় তখন কি হয়, যদি অড নাম্বার হয় তখন কি হয়, অথবা আমি যে রোজ কার্ভটা কোথা থেকে স্টার্ট করব বা গ্যাপটা কত হবে সেটা জানা দরকার। তো আমরা প্রথম কথায় আসি যে যদি আমাদের ইভেন নাম্বার থাকে, তো একটু আগে আমরা দেখছিলাম যে যেহেতু আমার পরীক্ষা হলে আসলে আমি অত ভাবে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবো না, আমার হচ্ছে শর্টলি কিছু জিনিস জানতে হবে। সো ইভেন নাম্বার যদি হয় কজ এর বেলায়, কজটা সবসময় কোন জায়গাতে স্টার্ট হবে, হাইয়েস্ট যে ভ্যালুটা আছে, ধরো কজ এর এই ওয়ানটা আমরা সবসময় চিন্তা করবো ওয়ানটা কোথায় স্টার্ট, মনে রাখার জন্য সহজ সুবিধা। কজ এর বেলায় ওয়ানটা কোন জায়গাতে স্টার্ট হয়, ওয়ান প্রথম কোথায় পাবো, ওয়ানটা ওয়াই অক্ষ থেকে 0 ডিগ্রিতেই পেয়ে যাই। 0 ডিগ্রিতে। হ্যাঁ 0 ডিগ্রিতে। তো এটা সবসময় মনে রাখবা, কজ এর ইভেন হোক অড হোক এটা স্টার্ট হবে এই যে এক্স এক্সিস থেকে, এখান থেকে এখানে একটা মানে এখানে একটা রোজ কার্ভ থাকবেই। আচ্ছা এখন যদি সাইনের বেলা হয়, সাইনের বেলায় হচ্ছে স্টারটা ওয়ানটা কোন জায়গাতে জেনারেট করে, আমি বললাম সাইন 3 থিটা, ঠিক আছে সাইনের বেলায়। তো সাইনের বেলায় ওয়ানটা কোন জায়গাতে আসে, স্যার এক্স এক্সিস। ওই এক্স এক্সিসে না, স্যার পাই বাই 3 এই অ্যাঙ্গেলটা তখন হচ্ছে যদি 30 ডিগ্রি হয় তো পাই বাই, দেখো এখানে 90 তে গেলে 1 আসে না রে? यस স্যার। খেয়াল করো, তো এই 90 থিটার ভ্যালু কত হইলে 90 হয়? 30 ডিগ্রি হইলে এই যে 30 মানে প্রথম পেটালটা এখানে থাকবে, আর এটার কজের বেলায় প্রথম পেটাল এখানে থাকবে। তো এটা বের করতে হয় যে যেখানে মনে রাখার জন্য যেটা, যে প্রথম পেটালটা কোথায় হয়, এরপরে কতটা হবে, ডিসটেন্স কত হবে সেটা আমরা শিখবো, বাট আগে শুরুটা কোন জায়গাতে হবে সেটা একটু চিন্তা করে নিচ্ছি। যে সাইন 3 থিটা, সাইন 4 থিটা হইলে কততে হইতো প্রথম পেটালটা? 90 রে তুমি 4 দ্বারা ভাগ করে ফেলো না, তাই তো হয়ে যায় 22.5 এ 22.5 এ তখন প্রথমটা হবে। এরপরে আমরা ডিসটেন্স দিয়ে দিয়ে কয়টা হবে না হবে সেটা দেখব। বুঝাতে পারছি স্টার্টটা কই হবে দুইটার ক্ষেত্রে? জি স্যার। কজের বেলায় সব সময় 0 তে, সাইনের বেলায় বের করতে হবে 90 কোন জায়গাতে আসে, সেখানে প্রথমটা হবে। এবার আসি আমরা, যদি হচ্ছে আমাদের ইভেন নাম্বার থাকে পেটালস কয়টা হবে? যদি হচ্ছে আমার ইভেন নাম্বার ধরো 2 থিটা আছে ইভেন, তো আমার পেটাল হবে হচ্ছে 4টা। যদি হচ্ছে আমার অড নাম্বার হয়, বা এখানে যদি লেটস সে 4 ও বলতাম, তখন পেটাল হয়তো কয়টা, মানে পাপড়ি যেটা আমরা বলতেছি পেটালস কয়টা হয়তো? 8টা পাপড়ি হইতো। কিন্তু যদি অড নাম্বার হয়, লেটস সে ইফ আই সে 5 থিটা, তখন পেটাল ঠিক 5টাই হয়। পেটাল তখন ওই জায়গাতে 5টাই জেনারেট করবে, এর বেশি জেনারেট করবে না। ইভেন নাম্বার হইলে ডাবল পেটাল, আর যদি অড নাম্বার হয়, কারণ অড নাম্বারে যখন কাজ করবা 0 থেকে পাই পর্যন্ত গেলেই এই 5টা জেনারেট করে ফেলবে। আমরা যেরকম 360 পর্যন্ত গেছি, অড নাম্বারে পাই পর্যন্ত গেলেই জেনারেট করে, এরপরে তুমি আরো এক্সটেন্ড করো দেখবা যেগুলো একে ফেলছো ওগুলাই রিপিট হচ্ছে, রিপিট হইতেছে। হ্যাঁ রিপিট হয়। এই জন্য অড নাম্বারে এটা একটু খেয়াল রাখবা। আমি বলতেছি তো বারবার একটা কথা বলতেছি, আমরা এরকম থিওরিটিক্যাল অ্যানালাইসিস করে তো রাখতে পারবো না, কিছু শর্ট নলেজ থাকবে সেটা দিয়ে রাখতে হবে। তো এখান থেকে যে যদি ইভেন নাম্বার হয় তাহলে ডাবল পেটাল, অড নাম্বার হইলে আমাদের হচ্ছে ওই সংখ্যক পেটালসই হবে। তো এখন একটা তো না হয়, ধরো কজ, জাস্ট একটা আঁকি এখন আমরা, কজ মনে করো যেটা আঁকছিলাম এটা একটু দেখো, 2 থিটার ক্ষেত্রে আমি পেটাল কয়টা জানি রে? পেটাল আমার এখানে কয়টা হবে? 4টা। শুরুটা কোন জায়গায়? 0 তে শুরু পাইলাম, 0 তে শুরু করলাম, একটা পেটাল পাইলাম। এখন অন্যান্য পেটাল গুলা কোথায় আসবে? আমার অ্যাঙ্গেল কত এখানে? টোটাল অ্যাঙ্গেলের পজিশন তো 360 ডিগ্রি জুড়েই আসবে কোথাও না কোথাও। আমার টোটাল অ্যাঙ্গেল কত? 360। আমার পেটাল কয়টা আসবে এটার জন্য? 4টা। তাহলে আমার
প্রতিটা পেটালস এর ইন্টারভ্যাল, দেখো প্রতিটা পেটালস কিন্তু সমান দূরত্বে থাকবে। তো তাহলে প্রতিটা পেটালের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমার? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 0 তে একটা ছিল, 90 তে একটা, তারপরে 90 এর সাথে আরো 90 যোগ করো, তখন 90 যোগ করলে কি হবে? 180 তে একটা হবে, তারপর আবার আরো 90 যোগ করো, তখন কি হবে? 270 এই হলো আমার 4টা পেটাল। এবার যদি লেটস সে আমার এখানে 3 হইতো, পেটাল কয়টা হইতো? 3 তিনটা পেটাল হইতো, ডিসটেন্স কত হইতো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। হ্যাঁ, টোটাল হচ্ছে 360, আর আমার টোটাল নাম্বার অফ পেটাল কয়টা? 3টা। কাটাকাটি করো, 120 ডিগ্রি করে ডিসটেন্স হবে। তো এই একটা আঁকলাম, এটার সাথে 0 সাথে 120 ডিগ্রি আঁকলে, কারণ কজের বেলা সবসময় এখানে স্টার্ট। তো 120 ডিগ্রি যোগ করলে এই যে 120 ডিগ্রিতে একটা, 120 এর সাথে আর কি যে আবার যদি 120 যোগ করা তখন কত হবে? 240। তো এখানে হয়তো 240 আছে, বুঝতে পারছি? এদের ডিসটেন্সটা সব সময় সমান থাকবে। অ্যাঙ্গুলার ডিসটেন্স আর কি, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমার একটু যে এখানে আঁকাটা তুমি বলবা, আমি আঁকবো, যে কোনো একজন বলো। সাইন 3 থিটা, এটা আমি কিভাবে আঁকবো বলো? প্রথম প্যাটালটা কোথায় হবে? স্যার 30 ডিগ্রিতে। 30, যেখানে 90 হয়, 30 তে আমি আঁকলাম। এবার এই ইয়ার ডিসটেন্স কত হবে? একটা পেটালের ডিসটেন্স কত হবে? 120 ডিগ্রি। 120 করে। 120। তো আমার এখানে প্রথম ছিল 30 এ, 120 যোগ করলে কত হবে? 150। 150 এর সাথে যদি আরো 120 যোগ করে কত হবে? 270। এটা 270 আর একটা, মানে সমান করে একবার কি, যে এরকম আমারটা একটা মোটা হয়েছে আর একটা ছোট হয়েছে, এগুলো এখানে ঠিকঠাক আঁকা যাচ্ছে না, বুঝতে পারছি? এই হচ্ছে তোমার 3টা প্যাটার্ন। স্যার এই গ্রাফটা কি শুধু সাইন আর কজের জন্য, টেন বা কট বা অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশনের জন্য তো সম্ভব না? ওইসবের উপরে আসলে ওগুলোর জন্য টেন তো সম্ভব না, টেন তো বিচ্ছিন্ন, ওগুলো আঁকা যাবে। জি ওগুলো নিয়ে পেনিয়ার দরকার নেই। মেনলি যেগুলা গ্রাফ যেগুলো আসে, এগুলা বেশিরভাগ কন্টিনিউয়াস যেগুলো আছে, সাইন আর কসটাই কন্টিনিউয়াস, বাকি বেশিরভাগই হচ্ছে ডিসকন্টিনিউয়াস আছে। তো অসংজ্ঞায়িত প্রতিটাতে আছে না, পরে টেনে আছে, ইয়াতে আছে, সবগুলাতে আছে, শুধু সাইন আর বাকি সবগুলো এগুলা ছেঁড়া এটা পড়ে বোঝা যাবে। গেছে? হ্যাঁ, তো দরকার ছেঁড়া পত্র। হ্যাঁ, তো এটা হয়ে গেলে আমরা এখন পরের পেজটাতে যাই। এখানে সবগুলা স্যার ডিটেইলসে যে কথাগুলো বললাম বুঝাইলাম, এটা একটু ডিটেইলসে লিখে দেয়া আছে যে কত ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে। জাস্ট একটা জিনিস মনে আবার একটু বলি, আরে বেশি না, তোমাদের পেন দিচ্ছে জানি, বাট এটা তোমাদের কাজে লাগবে ফর শিওর। আমারটাতে তো লাগবেই, আমারটাতে একটু কয়দিন পরেই হচ্ছে অঙ্ক করাবো, তখন পুরাটাতে লাগবে। আশা করি ডিফারেন্সিয়াল কিছুটা হেল্প হবে। এখানে দেখো, এই যে ধরো cos 3 cos 5 থিটা আছে এরকম। তো আমরা ওই যে একটু আগে দেখছিলাম না, কোনো কিছুর সাথে যদি হচ্ছে 3t যোগ করা হয়, তো ওই ভ্যালুটা কি হবে? ফাংশনের সাথে মাল্টিপ্লাই করা হইলে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট সিম্পলি এখানে চিন্তা করো, ওই তো সবকিছু চিন্তা না করে পুরো ফাংশন যেটা ছিল ওইটার সাথে জাস্ট ভ্যালু বেড়ে যায়। তো যেখানে আগে 1 হইতো, এবার ভ্যালুটা কত হবে? cos 0 তে ভ্যালু কত হবে রে? স্যার 3 হবে। 3 হবে। মানে তুমি আগে 1 এ cos 0 তে তো 1 হইতো, বাট সামনে 3 হওয়ার কারণে প্রতিটা যে পেটালস এর যে লেন্থ, পেটালস এর লেন্থ হয়ে যাবে কত এখন? 3 করে করে হয়ে যাবে, যেটা আগে 1 এ থামতো এটা একটু লম্বা হয়ে যাবে। তো শুরুটা হবে তোমার 0 তে, পাইলা? এই মনে করো 3 পর্যন্ত যে একটা পেটালস আঁকলো, তো আঁকার পরে বাকিগুলা কয়টা হবে? আমার এখানে পেটাল কয়টা হওয়ার কথা? 5টা। 360 কে 5 দ্বারা ভাগ করো, কত হচ্ছে? 72 করে। 72। তাহলে 72, 0 থেকে আসো 72, 72 এর সাথে আবার 72 যোগ করো, এখানে আরেকটা, আবার 72 যোগ করো, এখানে একটা, এই আর একটা, শেষ। একবার যে প্রত্যেকটার মধ্যবর্তী ডিসটেন্স সব 72।
0 ডিগ্রি থেকে স্টার্ট, আর আবার 0 আসছে কততে যায়? এখানে 0 তে আসছে এই 90টা কত হয়? 5 18 90, এটা 90 তে গেলে হচ্ছে 0 হবে, তাই না? 0 তে আসছে, তো তুমি এই অর্ধেকটা যদি বের করো, শুরুটা হচ্ছে তোমার 0 থেকে 18 পর্যন্ত যাচ্ছ, মানে 18 ডিগ্রি আর কি। ডিগ্রিতে তুমি ওই যে পাইয়ে কনভার্ট করে ফেলো, তো এখান থেকে তোমার 3 cos 5 থিটা ডি থিটা এই করে এরিয়া বের করলাম, সেটা হচ্ছে অর্ধেকের জন্য পাবা। এরকম অর্ধেক কয়টা আছে? 5 দুগুণা 10টা না? নেই স্যার, স্যার বুঝতেছি না, আরেকবার বলুন। আচ্ছা দেখ, আচ্ছা ধরো যে আমরা পাচ্ছি না, একটু কথা জাস্ট এখানে শুনো, এরকম আছে না আমাদের গ্রাফটা? নিচের দিকে তো আছে, আমি নিচের দিকের অংশটা ছাড়া এরকম যে এই পুরো অংশ, এখানে দুইটা অংশ না, একটা উপরের অংশ, এই না উপরে অর্ধেকটা বের করতে পারো, অর্ধেকটা যদি বের করে ফেলো তাইলে তো হচ্ছে এখানে বাকি সবগুলো তো একই জিনিস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 5 দুগুণা 10টা। তো তুমি এখানে ধরো অ্যাঙ্গেলটা স্টার্ট করতেছো কই থেকে? এখানে 0 থেকে, আর থামতেছো কোথায়? এখানে 0 কততে আসে আবার? এই যে 90 যেখানে আসবে সেখানে cos-এর ভ্যালু 0 হয়, তো 5 18, তাহলে 0 ডিগ্রি থেকে 18 তুমি পাইয়ে কনভার্ট করে ফেলবা আর কি, পাই বাই যত আসে লিখলা 0 থেকে 18। তারপর তোমার ফাংশন কি এখন? 3 cos 5 থিটা, এখন ডি থিটা দিয়ে এবার এটার এই